এখন যদি মানে আনঅফিসিয়ালি বলি তাহলে নিয়ে গেছে, এখন তার বাইর করুক এবং বিচার করুক যারা নিচ্ছে। আর যদি মানে ব্যক্তিগত ভাবে জানতে চান, হ্যাঁ ব্যক্তিগত ভাবে তাইলে বলি যে পুরোটাই ভুয়া। কারণ 4 তারিখে তো আমি মানে 25 কোটি টাকা, আপনি চিন্তা করেন 25 কোটি টাকা কয় বান্ডিল মানে কয় বস্তা টাকা বলেন। 25 কোটি অন্তত মানে 12টা ব্যাগ হবে মানে বস্তা। আচ্ছা আচ্ছা। তো 12 বস্তা টাকা আনতে কি লাগে? নাম্বার তো আমাকে কেন টাকা দিবে? এসবির লোক কি রাস্তায় বন্দুক নিয়ে ডিউটি করতেছে বলেন? এসবি কি অপারেশনাল ইউনিট? এসবি যেহেতু অপারেশনাল ইউনিট না, এসবি কে কেন টাকা দেবে? এটা হলো একটা। আর এটা ওই যে ইয়ারা কিছু শয়তানি করছে। এই যে দেখেন মানে আল্লাহর বিচারটা দেখেন। আমি এখন ধরেন এখন তো সবাই একটু বেকায়দায়, সরকারে যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল, আমিও ঘনিষ্ঠ ছিলাম, নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম। সবাই বিপদে চরিত্র হনন যার যেভাবে পারে করতেছে, আমারও এটা করতেছে। কিন্তু এই যে লোকগুলোর নাম আসছে, একজন হইলো সারোয়ার, আর একজন হইলো নজরুল, আর একজন হইলো আশরাফ, আমার স্টাফ অফিসার। কাহিনীটা দেয়, এই সারোয়ার ছিল হলো শেরেবাংলা নগর কৃষি কলেজে ছাত্র দলের ওই যে নির্বাচিত মানে স্পোর্টস সেক্রেটারি সংসদে, ছাত্র সংসদের। আমার ব্যাচমেট, আমি অনেক চেষ্টা করছি তাকে মানে পদোন্নতি হয় না, বারবার বাদ গেছে। আমি এডিশনাল হিসেবে গেছি, তখনও সে এডিশনাল দিয়েছি। সে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে আছে এসবিতেই। তা আমি তারে যাওয়ার কয়েকদিন পরেই তারে নিয়ে আসলাম, অ্যাডমিট বানাইলাম। সে লোক খুবই মিসবিহেভ করে সবার সাথে, ব্যবহার খুব খারাপ, চামারের মতো। প্রত্যেকটা লোক তার উপর খেপা। আমার যেহেতু ব্যাচমেট, আমি চেষ্টা করছি তার রিপোর্টকে ভুলাইয়া ভালাইয়া কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাইছি যে সে এই যে ছাত্রদল সরাসরি করতো না, কিন্তু ওই সময় রেওয়াজ অনুযায়ী স্পোর্টসম্যান হিসেবে, অ্যাথলেট হিসেবে তাকে স্পোর্টস সেক্রেটারি পদে ছাত্ররা নির্বাচিত করছে। এরকম করে টোরে ও তার পদোন্নতিটা আমি করাইতে পারিনি। আমি তো আর পদোন্নতি দেওয়ার মালিক না। রিপোর্ট আমি এত কোমল করছি, সমস্ত ক্ষমতা আমি তার হাতে দিয়ে দিচ্ছি। মানে আমি শুধু কোঅর্ডিনেট করতাম, সমস্ত অফিসাররা তার বিপক্ষে বলতে হয়েছে যে সে মিসবিহেভ করে, আমাদের এই দেয় না সেই দেয় না। সমস্ত অফিসাররা কেউ প্রকাশ্যে বলতো, কেউ গোপনে মানে আমার সাথে যারা ঘনিষ্ঠ ইউনিটে তাদের কাছে নালিশ করতো যে স্যার এই লোকটাকে কেন এত ইয়ে করে। 5 তারিখে এদের চেহারা পাল্টে গেছে তার, এবং ওই যে নজরুল হইলো আমাদের পরের কাছে লাগাইছে। 6 তারিখে এরা তালা লাগাইছে। তালা মানে তো যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো অর্ডারলি, তারপরে আমার স্টাফ অফিসার, তারপরে পিএস, সবার এই কয়েকজনের অ্যাক্সেস ছিল। আমি ছাড়া 4 জনের অ্যাক্সেস ছিল। ওই অ্যাক্সেসটা তারা আমার এবং তাদেরটা চেঞ্জ করছে, ক্যান্সেল করে করে দিচ্ছে। ইয়েটা কি যে ইয়েতে গুরুত্বপূর্ণ আছে। তারপর কয়েক ঘন্টা নাকি সিসি ক্যামেরাও বন্ধ রাখছে, যে যাতে এখান থেকে কোনো কাগজপত্র সরাই নিতে না পারে। ফলে এইরকম একটা বিষয় দেখেন, আসলে এটার কোনো ভিত্তি নাই। 1 টাকাও আনি নাই, 1 টাকাও দেয় নাই। এসবি কে টাকা কেন দিবে? দিলে ডিএমপি কে দিবে, র্যাব কে দিবে, যারা সরাসরি যুদ্ধ করতেছে। আমি তো প্যাসিভ, আমার ইন্টেলিজেন্স দেওয়া। আর ইন্টেলিজেন্সের জন্য সোর্স মানে যেটা আসে সেটা অফিসিয়ালি একেবারে মিনিস্ট্রি থেকে বরাদ্দ হয়। এটা চেক আসে ব্যাংক থেকে তুলে, এটা একটা হিসাব আছে। অডিট হয় না ঠিকই, বাট একটা হিসাব আছে প্রসিডিউরের ভিতর দিয়ে। এই কাহিনী দেখেন, এখন এই যে 25 কোটি টাকা আমি আনছি ভালো কথা, আইনে তো আর আমি ভোগ করি নাই। দেখেন একেবারে আল্লাহর বিচার একেবারে এর উপরে। এই লোকগুলাই যে 2টা লোক খারাপ ব্যবহার করছে, তাদের নামে এখন বদনাম যে এই টাকাটা মাইরে দিচ্ছে। তদন্ত হচ্ছে, হোক, বের করুক, তদন্ত। হ্যাঁ না, এর পদোন্নতি হয় নাই, আমি চেষ্টা করছি, বাট হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কাজে ভালো ছিল, বাট ওই ব্যবহার খারাপ, চামার টাইপের। এবং সেই সবচেয়ে বেশি গালিগালাজ করছে আমাকে 5 তারিখের পরে।
এই তার ফলটা দেখেন আল্লাহ হাতে হাতে দিয়ে দিচ্ছে। এখন হয়তো তদন্তে তো আসলে কিছু পাওয়া যাবে না, কারণ গড়ে নাই, পাওয়া যাবে না। 25 কোটি টাকা আসেও নাই, আর 25 কোটি টাকা মানে ধরেন ওই 12-13 ঘন্টা সিসি ইয়ে নাই বোধহয় 7-8 তারিখের দিকে, কিন্তু টাকা আসলে তার আগের তো আছে, 4 তারিখের আছে, 3 তারিখের আছে, 2 তারিখের আছে। মানে এসবি অফিসের গেট থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা। আমার রুমে যাইতে গেলে এইখানে অন্তত গোটা 10 ক্যামেরা পার হয়ে যাইতে হবে। এই ক্যামেরায় এই বস্তা উঠানোর তো কোনো ছবি নাই, তাহলে এটা প্রমাণিত হবে না। বাট এই যে এই দুইটা লোক, এরা তো সারা জীবন ইয়ে থাকবে, মানে সবাই বিশ্বাস করে যে এরা 25 কোটি টাকা মাইরে দিচ্ছে। হ্যাঁ আছে, কারণ কোন ঘটনাটা জঙ্গির, কোন ঘটনাটা নাটক, এটা প্রমাণ করুক। এখন তারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে, ইনভেস্টিগেশন করে বের করুক। আর আমি কারো কাছ থেকে কোনোদিন 4টা পয়সা নিছি কিনা এটা প্রমাণ করুক। টাকা তো আর উড়ে আসে নাই, টাকা তো কোনো না কোনো জায়গা থেকে আসে। আর টাকার ইয়ে থাকলে তো আমি সিডিডিসি তে থাকতাম না। সিডিডিসি তে কেউ যাবে? কোন ডিআইজি আপনার ডিএমপি তে জিজ্ঞাসা করে দেখেন, বা কোনো পাওয়ারফুল ডিআইজি যাবে কিনা। কারণ ওখানে যাবে না কেন? কারণ ওইটা শুষ্ক জায়গা, ওইখানে টাকা পয়সার সুযোগ নাই। যাইতে চাই সবাই ডিবিতে কিংবা রেঞ্জে, ইয়েতে। তা আমাকে রেঞ্জে অফার করছে, আমাকে কমিশনার হওয়ার জন্য অফার করছে। আমার টাকা পয়সার ইয়ে থাকলে তো ভাই আমি ওই জায়গায় যেতাম। আমি যখন সবার অভিযোগ এখন পুলিশের এত হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড আপনি সহ আরো 2-3 আমি মাস্টার মাইন্ড কেমনে হইলাম ভাই? আমার ডিএমপি চলে হলো, ডিএমপি অর্ডিন্যান্স যদি পড়ে দেখেন, ওইখানে ডিএমপি অর্ডিন্যান্সে আর হত্যাকাণ্ড যখন 18-19 তারিখে হয়েছে, তখন তো আমি দেশেই নেই। 19 তারিখ তো আমি ফ্লাইটে, পুরোটা সময় আমি নিউ ইয়র্ক থেকে ফ্লাইটে। কাজে হুকুম কেমনে দিলাম, মাস্টার মাইন্ড কেমনে হইলাম? প্রথম হত্যাকাণ্ড যেটা ওই যে প্রায় 200-র মতো হয়েছে মনে হয় 20 তারিখের মধ্যে, ওই সময় তো আমি দেশেই নাই। তো হত্যাকাণ্ড যখন শুরু হয়েছে তখনই তো আমি দেশে নাই। তা আমি মাস্টার মাইন্ড কেমনে হইলাম বলেন? ওই কোন, আর আমি, আমার কাজ তো আর হুকুম দেয়া না, আমার কাজ হইলো ইন্টেলিজেন্স দেওয়া। ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা দেই, ইন্টেলিজেন্স রিপোর্ট দেই হলো ইন্টেলিজেন্স সিচুয়েশন বর্ণনা করে কি করণীয় সেটা। আমার রিপোর্ট গুলো দেখুক, রিপোর্ট মিনিস্ট্রিতে আছে, পুলিশ হেডকোয়ার্টার্সে আছে এবং প্রধানমন্ত্রীর কাছে। তো ওইটা তো আর নাই, ওইটা গণভবন একটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পিএমও অফিসে আছে, হোম মিনিস্ট্রিতে আছে। এই কোটা আন্দোলন নিয়ে যত রিপোর্ট আছে আমার, এগুলো প্রকাশ করুক। হ্যাঁ, পুলিশের প্রতি ওভারঅল ঘৃণা তৈরি হয়েছে, এবং পুলিশের এই যে আমি মনে করি যে 16 তারিখে এই আবু সাইদ হত্যা বা এগুলা নিয়ে আমার পার্সোনাল কিছু ইয়ে আছে, অবজারভেশন আছে। কিন্তু আমি যেহেতু ওই সময় দেশে ছিলাম না, ওইগুলোর দায় তো আমার না ভাই। আর আমার কোনোটার দায়ী আমার না, কারণ আমি দিছি রিপোর্ট, আমি অনেকগুলো রিপোর্ট দিছি কোটা আন্দোলন নিয়ে, যে এটা মানে কি অবস্থায় আছে, কোন দিক। আমি প্রত্যেকটা রিপোর্টে উল্লেখ করছি যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না, আলোচনার মাধ্যমে। এটা শুরু থেকেই যখন হয় নাই, তখনই বলছি যে যৌক্তিক ভাবে এই যে কোটা নির্ধারণ, যৌক্তিক ভাবে নিয়ে আসতাম, এরকম রিপোর্ট গুলো আছে। তো এখন আমার ভাই রিপোর্ট তো আমি একা দিই না, রিপোর্ট দেয় হলো ওই যে সবচেয়ে বেশি গুরুত্ব কোন রিপোর্টে দেয়, আরো ইন্টেলিজেন্স এজেন্সি আছে না 2টা। পুলিশের কথা কি কেউ মানে নাকি? আমার ওভারঅল সিচুয়েশন নিয়ে তো আসলে আমি বলতে পারবো না, কারণ ওভারঅল সিচুয়েশন আমি যেহেতু এখনো পিআরএল মানে চাকরির শর্তের ভিতরেই আছি, সেই হিসেবে ওইটা বলতে পারবো না। আমি বলি যে এই 25 কোটি টাকার বিষয়টা যেহেতু তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি এটা বের করুক, আর মানে এই তদন্ত করে যদি তারা পারে সেটা করুক। আর আমি পেশাদারিত্বের সাথে কাজ করেছি, এবং সেইটা আমি টিভিতে ছিলাম, 7 বছর টিভিতে ছিলাম, তারপরে 5 বছর কাউন্টারটেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইমে ছিলাম। ওই সময়কার কোনো ঘটনা যদি মানে চায় তদন্ত করে দেখুক কোথাও আমার পেশাদারিত্বের বাইরে কোনো আছে কিনা, সেটা তদন্ত করুক। তদন্ত করে দেখে যদি আমার বিরুদ্ধে মামলা হইলেই তো আর অ্যারেস্ট হবে না, মামলা হইলেই এটা তো সার্কুলারও দিছে দেখলাম, যদি করে আমি আইনগত ভাবে এগুলো মোকাবেলা করবো। কিন্তু আমি পালাইয়া বেড়াবো মানে আমি একটু ইয়েতে আছি, চেইবে আছি জঙ্গিদের জন্য, আমার নিরাপত্তা দিবে এই নিশ্চয়তা দিলে আমি আমার বাসায় থাকবো। বাসা মানে আমার তো নিজস্ব কোনো বাসা নাই, মানে যে বাসায় ছিলাম সরকারি বাসা,
সরকারি বাসায়। এখন ওই সরকারি বাসায় আমি ফেরত যাবো। বাসা তো এখনো ক্যান্সেল হয় নাই, কারণ পিআরএল এর সময় কম্পালসারি রিটায়ারমেন্টের 2 মাস থাকা যায়, কিন্তু বাসায় আমার জিনিসপত্র আছে, ফ্যামিলি আছে। যদি আমার নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেয়, আমি বাসায় ফেরত যাব। আত্মসমর্পণ যদি আমাকে বলে যে মানে বললে আমি আত্মসমর্পণ করব।